দেখো, আজকে আমরা আলোচনা করব তুগলক বংশ সম্পর্কে। গতকাল আমরা দেখেছিলাম খলজি বংশ সম্পর্কে। আজকে আমরা দেখব তুগলক বংশ সম্পর্কে। এর বিস্তারিত যে ডিটেলসগুলো সেগুলো আমরা কোশ্চেন মাধ্যমে খুব ভালোভাবে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, গিয়াসউদ্দিন তুগলক। তোমরা সবাই নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো আমার উত্তর দেওয়ার আগে। হ্যাঁ, যারা জানো, যারা এর আগে পড়েছো এই চ্যাপ্টারটাকে, তারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা একটা রিভিশনের মতো করেও হয়ে যাবে। গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক। ঠিক আছে, তুগলক বংশ কত সাল থেকে কত সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিল? তুগলক বংশ 1320 থেকে 1414 সাল পর্যন্ত রাজত্ব করেছিল। মনে রেখো, 1206 থেকে 1290 হচ্ছে দাস বংশ, 1290 থেকে 1320 হচ্ছে খলজি বংশ, 1320 থেকে 1414 হচ্ছে তুগলক বংশ। আর আজকে আমরা তুগলক বংশ সম্পর্কেই পড়াশোনা করছি। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানি রাজবংশগুলির মধ্যে কোন বংশ সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিল? বলো, সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছিল তুগলক বংশ। তোমরা হিসাব করে নিও কত কত সাল হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন সুলতান কৃষিকাজের উন্নতির জন্য সর্বপ্রথম সেচ ব্যবস্থা বা খাল খনন শুরু করেছিলেন? তো গিয়াসউদ্দিন তুগলক সর্বপ্রথম কৃষিকাজের জন্য খাল খনন শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে তুগলকাবাদ শহরটি কে নির্মাণ করেন? ঠিক আছে, তো কে নির্মাণ করেছিলেন? গিয়াসউদ্দিন তুগলকাবাদ নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1325 খ্রিস্টাব্দে কীভাবে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়েছিল? তো 1325 খ্রিস্টাব্দে তুগলকের মৃত্যু কিভাবে হয়েছিল? একটি কাঠের মণ্ডপ ভেঙে পড়ে এটা হয়েছিল। ঠিক আছে, তারপরে বলো, কার আশীর্বাদ বা অভিশাপে বলা হয়েছিল দিল্লি হনুজ দূরাস্ত? ঠিক আছে, দিল্লি এখনও অনেক দূর, এটা কে বলেছিল? এই কথাটা কার? নিজামউদ্দিন আউলিয়া। এটা কে বলেছিল? নিজামউদ্দিন আউলিয়া। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের পর কে দিল্লির সিংহাসনে বসেন? গিয়াসউদ্দিন তুগলকের পর বসেছিলেন আমাদের সবার ফেভারিট মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এমবিটি। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম বা বাল্য নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম বা বাল্য নাম ছিল, বলো, তোমরা চেষ্টা করো। তো প্রকৃত নাম হলো জুনা খাঁ। ঠিক আছে, আর গাজী মালিকটা কাজ ছিল, বলো তোমরা। দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বা ওয়াইজ ফুল বলা হতো? পাগলা রাজা বলা হতো কাকে? মোহাম্মদ বিন তুগলককে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তর করেছিল। পরবর্তী প্রশ্ন, দেবগিরির নতুন নাম কি রাখা হয়েছিল? দেবগিরির নতুন নাম রাখা হয়েছিল দৌলতাবাদ। ঠিক আছে, পরবর্তী নাম, পরবর্তী প্রশ্ন, রাজধানী স্থানান্তরের মূল কারণ কি ছিল? রাজধানীটাকে যে স্থানান্তর করলো, তো কি দরকার পড়েছিল তার রাজধানী স্থানান্তর করার? তো মঙ্গল আক্রমণ থেকে রক্ষা এবং দাক্ষিণাত্য নিয়ন্ত্রণ, এই দুটোই কারণ ছিল মেনলি। এটার জন্যই তিনি কি করেছিলেন? রাজধানী স্থানান্তর করেছিলেন। কোন সুলতান ভারতে প্রথম প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি প্রচলন করেন? তো আমরা সবাই জানি যে মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি বা প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রা হিসেবে কোন ধাতুর মুদ্রা প্রচলন করেছিলেন? বা টোকেন কারেন্সি যেটা চালু করেছিলেন সেটা আসলে কোন ধাতু দিয়ে তৈরি? সেটা ছিল তামা দিয়ে তৈরি। ঠিক আছে, তামা বা ব্রোঞ্জ দিয়ে তৈরি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের কোন অভিযান প্রবল তুষারপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পূর্ণ ব্যর্থ হয়? তো মনে রেখো, কারাচিল অভিযান, এটা প্রচুর তুষারপাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।
তারপর খোরাসান অভিযানের জন্য মোহাম্মদ বিন তুগলক কতজন সৈন্যকে 1 বছরে অগ্রিম বেতন দিয়ে রেখেছিলেন? খোরাসান অভিযানের জন্য কত মানে জন্য মোহাম্মদ বিন তুগলক 1 বছরের অগ্রিম বেতন দিয়ে রেখেছিলেন? মানে বলি জিনিসটা কি বলতে চেয়েছে, খোরাসান অভিযান করব করে ও একটা প্ল্যান বানালো, তো তার জন্য কিছু সৈন্যবাহিনী লাগবে, তো সেই সৈন্যবাহিনীকেও সে কী করলো, রিক্রুট করলো। তারপর সেই সৈন্যবাহিনীকে সে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, করছে, বললো যে আমরা এরকম একটা অভিযান করব, তার জন্য সে সৈন্যবাহিনী থেকে খুব ভালোভাবে সে ভরণ পোষণ করলো। নিয়ে হলো কি, সে শেষকালে বলল যে না আমার আর মন করছে না। তাহলে এই যে এতদিন ধরে সে যে সৈন্যবাহিনীগুলোকে সে করলো, তাহলে কি হলো, তার পুরোটাই লস হলো। এই জন্যই তো ওকে বলতো পাগলা রাজা, এই জন্যই বলতো। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে কতজন সৈন্যের ভরণ পোষণ তিনি করেছিলেন। তো তোমরা বলতে যদি পারো তো ভালো, তাহলে আমি বলে দিচ্ছি, এটার উত্তর হচ্ছে 3,70,000। ভাবতে পারছো এতজন সৈন্যকে তিনি খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির ফলে কোন সুলতানের সময় ভয়াবহ কৃষক বিদ্রোহ দেখা যায়? দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির ফলে কোন সুলতানের সময় ভয়াবহ কৃষক বিদ্রোহ দেখা যায়? এটা হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। পরবর্তী প্রশ্ন, কৃষির উন্নতির জন্য মোহাম্মদ বিন তুগলক কোন নতুন কৃষি দপ্তর স্থাপন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, বলো তো। তিনি বলো, দিওয়ানি কোহি, দিওয়ান থেকে তোমরা শুনেছো এই শব্দটা, দিওয়ান-ই-কোহি, এটা চালু করেছিলেন। ঠিক আছে, দিওয়ান-ই-কোহি। তারপর 21টা দেখো, তাকবি বা কৃষকদের দেওয়া সরকারি ঋণ কে প্রথম চালু করেছিলেন? তাকবি একটা কি, একটা ঋণের নাম। কিসের ঋণ, কী রকমের ঋণ? এটা হচ্ছে কৃষকদের দেওয়া একটা ঋণ। তো এটা কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? কার সময়কালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের আদিবাসী ছিলেন? তিনি ছিলেন, বলো, মরক্কো দেশের আদিবাসী ছিলেন। তিনি কোন দেশের আদিবাসী? তিনি মরক্কোর আদিবাসী ছিলেন, আফ্রিকার মরক্কো। ইবন বতুতা রচিত বিখ্যাত ভ্রমণ বৃত্তান্তের নাম কি ছিল? নাম হচ্ছে, বলো, কিতাবুল রাহেলা। ঠিক আছে, আলবেনির লেখা হচ্ছে কিতাবুল হিন্দ, আর ইবন বতুতার লেখা বইটার নাম হচ্ছে কিতাবুল রাহেলা। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে কোন পদে নিযুক্ত করেছিলেন? দিল্লির কাজী পদে তিনি নিযুক্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে রাষ্ট্রদূত হিসেবে কোন দেশে পাঠিয়েছিলেন? বলো, চীন দেশে পাঠিয়েছিলেন। কোন দেশে? চীন দেশে পাঠিয়েছিলেন। তারপর ইবন বতুতা ভারতে প্রায় কত বছর অবস্থান করেছিলেন? তিনি প্রায় 14 বছর ভারতে অবস্থান করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য 1336 সালে যেটা হয়েছিল পরে প্রতিষ্ঠা হয়? মানে কার রাজত্বকালে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, যেটা 1336 সালে প্রতিষ্ঠা হয়েছিল? সেটা কার আমলে হয়েছিল? মানে তখন দিল্লিতে কে শাসন করতো? দিল্লিতে শাসন করতো মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এবং ওই যে বাহমনি সাম্রাজ্য, সেটাও কিন্তু এর আমলেই তৈরি হয়েছিল। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্কা। ঠিক আছে, কার রাজত্বকালে দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? দেখো বললাম, বাহমনি এবং বিজয়নগর দুটোই কিন্তু একই জনের সময়ই প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়। ঠিক আছে, এবং বাহমনিটা কখন হয়েছিল? 1347। বিজয়নগরটা হয়েছিল 1336, আর বাহামনিটা হয়েছিল 1347। ঠিক আছে, দুটোই কিন্তু সেই সময় হয়েছিল যখন দিল্লিতে শাসন করছে যখন আমাদের মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহমান শাহ। হাসান গাঙ্গু, এটা হচ্ছে ডাক নাম, হাসান গাঙ্গু রিয়েল নাম,
এটা পরবর্তীকালে ও যখন রাজা হলো তখন তো আর গাঙ্গু ফাঙ্গু এসব বললে হবে না, তখন নিজের একটা ভালো নাম নিল, সেই নামটা কী নিল? আলাউদ্দিন বাহমান শাহ। ঠিক আছে। তারপর 1351 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক কোথায় মারা যান? 1351 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন, এটা তো বুঝতে পারলে। তিনি কোথায় মারা যান সেটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। 1351 সালে তিনি কোথায় মারা গিয়েছিলেন? তো তিনি মারা গিয়েছিলেন সিন্ধুর থাট্টা নামক একটা জায়গায়। ঠিক আছে। তারপর অবশেষে সুলতান তার প্রজাদের হাত থেকে এবং প্রজারা সুলতানের হাত থেকে রক্ষা পেল বা মুক্তি পেল। কি বললো কথাটা ভালোভাবে আরেকবার শোনো। অবশেষে সুলতান তার প্রজাদের হাত থেকে এবং প্রজারা তার সুলতানের হাত থেকে রক্ষা পেল। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুতে এ কথা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল বলো? তো এটা খুব একটা ঐতিহাসিক কথা এবং খুব মানে পরীক্ষায় আসে এটা। তো বদায়নী এই কথাটা বলেছিল। ঠিক আছে, ঐতিহাসিক বদায়নী এই কথাটা বলেছিল। কোন বিখ্যাত জৈন সাধক মোহাম্মদ বিন তুগলকের রাজ দরবারে সম্মান লাভ করেছিলেন? ঠিক আছে, কোন বিখ্যাত জৈন সাধক মোহাম্মদ বিন তুগলকের রাজ দরবারে সম্মান লাভ করেছিলেন বলো? জিনপ্রভা সুরি। জিনপ্রভা সুরি। তারপর কোন সুলতান হিন্দুদের দোল বা হোলি উৎসবে অংশগ্রহণ করেছিলেন? কোন সুলতান হিন্দুদের যে দোল উৎসব সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। দেখো তারপর পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম সতীদাহ প্রথা রদ করার চেষ্টা করেছিলেন? দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম সতীদাহ প্রথা রোধ করার চেষ্টা করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয় এবং বাংলা স্বাধীন হয়? তো মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয় এবং বাংলা স্বাধীন হয়। মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সিংহাসনে বসেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক খুব ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি এই তুগলক বংশের জন্য। তিনি মোহাম্মদ বিন তুগলকের পর সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক সম্পর্কে মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে কী হতেন? ফিরোজ শাহ তুগলক সম্পর্কে মোহাম্মদ বিন তুগলকের কে হতেন? তো তিনি হতেন খুড়তুতো ভাই। মোহাম্মদ বিন তুগলকের খুড়তুতো ভাই হচ্ছে কে? ফিরোজ শাহ তুগলক, কাজিন। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে কাকে সুলতানি আমলের আকবর বলা হতো? তো সুলতানি আমলের আকবর বলা হতো ফিরোজ শাহ তুগলককে। মাথায় রেখে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্মসংস্থান দপ্তর এমপ্লয়মেন্ট ব্যুরো কোন সুলতান প্রথম স্থাপন করেছিলেন? তো এমপ্লয়মেন্ট ব্যুরো বা কর্মসংস্থান দপ্তর প্রথম তৈরি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, গরিব মুসলমান মেয়েদের বিয়ে ও অনাথদের সাহায্যের জন্য ফিরোজ শাহ তুগলক কোন দপ্তর তৈরি করেছিলেন? তো তিনি দেওয়ান ই খায়রাত। ঠিক আছে, দেওয়ান ই খায়রাত নামক একটি দপ্তর তিনি তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, বিনামূল্যে চিকিৎসার জন্য ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কোন হসপিটাল তৈরি করেছিলেন? বিনামূল্যে চিকিৎসার জন্য ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কোন হসপিটাল তৈরি করেছিলেন? তো তিনি দার উল সাফা হসপিটাল তিনি তৈরি করেছিলেন। এটা হচ্ছে দাতব্য চিকিৎসালয়। দাসদের রক্ষণাবেক্ষণের জন্য ফিরোজ শাহ তুগলক কোন পৃথক দপ্তর তৈরি করেন? দাসদের রক্ষণাবেক্ষণের জন্য। তো দাসদের রক্ষণাবেক্ষণের জন্য তিনি দেওয়ান ই বান্দেগান তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে কৃতদাসদের সংখ্যা প্রায় কতজন ছিল? তো ফিরোজ শাহ তুগলকের সময়কালে কৃতদাসদের সংখ্যা ছিল প্রায় 1,80,000। ঠিক আছে। কোন সুলতান তার সেনাবাহিনীতে পদগুলিকে বংশানুক্রমিক করে তুলেছিলেন? মানে তিনি বলেছিলেন যে এখন থেকে আর যোগ্যতা ভিত্তিতে নয়, বরং বংশভিত্তিতে তোমার হবে, সৈন্যবাহিনীরা অধিকার পাবে। অর্থাৎ আমার বাবা যদি সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করেছেন, তো একইভাবে আমিও সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে। তো এটা এই বংশানুক্রমিকভাবে তৈরি করেছিলেন কে? তো এটা করেছিলেন বলো? তো তিনি করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। তারপর ব্রাহ্মণদের উপর কে প্রথম জিজিয়া কর আরোপ করেন? ব্রাহ্মণদের উপর জিজিয়া কর প্রথম আরোপ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। তারপর কৃষকদের জল কর হিসাবে ফিরোজ শাহ তুগলক কোন কর চালু করেছিলেন? জল কর হিসেবে কোন কর চালু করেছিলেন?
তো তিনি চালু করেছিলেন হক ই সার্ভ, ঠিক আছে, হক ই সার্ভ এটা চালু করেছিলেন জল কর হিসাবে। হক ই সার্ভ বা জল করের পরিমাণ কত ছিল? তো জল করের পরিমাণ ছিল যা উৎপাদন হবে তার 10%, অর্থাৎ 1/10, ঠিক আছে। 50 নম্বর প্রশ্ন আমরা দেখব, ইসলামী আইন বা শরিয়ত অনুযায়ী ফিরোজ শাহ তুগলক মাত্র কয়টি কর অনুমোদন করেছিলেন? তো তিনি মাত্র 4টি কর অনুমোদন করেছিলেন। মুসলমানদের সম্পত্তি বা আয়ের উপর যে ধর্মীয় কর নেওয়া হতো তাকে কি বলা হতো? তো তাকে বলা হতো জাকাত, ঠিক আছে। তারপর অশোকের 2টি স্তম্ভ তোপরা ও মিরাট থেকে কে দিল্লিতে নিয়ে এসেছিলেন? তো অশোকের স্তম্ভ 2টি তোপরা এবং মিরাট থেকে দিল্লিতে কে নিয়ে এসেছিলেন বা স্থানান্তরিত করেছিলেন? বলো, ফিরোজ শাহ তুগলক। তারপর জৌনপুর শহরটি কে প্রতিষ্ঠা করেন? জৌনপুর শহরটি কে প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। তারপর 54 নম্বর প্রশ্ন দেখব, জৌনপুর শহরটি কার স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল? জৌনপুর শহরটি মোহাম্মদ বিন তুগলক বা জুনা খায়ের স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল। হিসার ও ফাতেহাবাদ শহর দুটির প্রতিষ্ঠাতা কে? হিসার ও ফাতেহাবাদ শহর দুটির প্রতিষ্ঠাতা কে? তো শহর দুটির প্রতিষ্ঠাতা হলেন ফিরোজ শাহ তুগলক। তারপর ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কোন দুর্গ বা প্রাসাদ নির্মাণ করেন? তো তিনি দিল্লিতে, বলো, ফিরোজ শাহ কোটলা নির্মাণ করেছিলেন দিল্লিতে। এখন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটাকে কী নাম করেছে? অরুণ জেটলি স্টেডিয়াম, ঠিক আছে। কোন সুলতান জগন্নাথ মন্দির পুরী, মানে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে এবং জ্বালামুখী মন্দির যেটা কাংড়াতে আছে সেটাকে লুণ্ঠন করেছিল? কোন সুলতান? তাহলে কোন এমন সুলতান রয়েছে যিনি পুরীর জগন্নাথ মন্দির এবং কাংড়ার যে জ্বালামুখী মন্দির সেই দুটিকেই আক্রমণ করেছিলেন? বলো, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। তারপর জ্বালামুখী মন্দির থেকে 1300 সংস্কৃত পাণ্ডুলিপি কে ফরাসিতে অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন? মানে তিনি যখন জ্বালামুখী মন্দির আক্রমণ করেছিলেন তখন তিনি 1300টা সংস্কৃত পাণ্ডুলিপি, মানে তালপাতায় লেখা কিছু পুঁথি আর কি, উদ্ধার করেছিলেন। সেগুলোকে তিনি বলেছিলেন যে এই সংস্কৃত থেকে এইগুলোকে ফার্সি ভাষায় অনুবাদ করো। তো এটা কে বলেছিলেন? বলো। তো এটা অনুবাদ করেছিলেন ফিরোজ শাহ তুগলক। যে আক্রমণ করেছিল সেই তো করবে, তাই না? পরবর্তী প্রশ্ন, সংস্কৃত পাণ্ডুলিপির ফরাসি অনুবাদের নাম কি দেওয়া হয়েছিল? সংস্কৃত পাণ্ডুলিপির ফরাসি অনুবাদের নাম কি দেওয়া হয়েছিল? তো নাম দেওয়া হয়েছিল দলায়াল ই ফিরোজশাহী। দলায়াল ই ফিরোজশাহী। তারপর ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীর নাম কী ছিল? ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীর কী নাম ছিল? ইম্পর্ট্যান্ট এটা, ফুতুয়াত ই ফিরোজশাহী, ঠিক আছে, ফুতুয়াত ই ফিরোজশাহী। ফুতুয়াত ই ফিরোজশাহী কোন ভাষায় রচিত ছিল? ফুতুয়াত ই ফিরোজশাহী এটি ফার্সি ভাষায় রচিত ছিল, ঠিক আছে। তারিক ই ফিরোজশাহী গ্রন্থটি কার রচনা? তারিক ই ফিরোজশাহী গ্রন্থটির রচনা হলো জিয়াউদ্দিন বারুনি। তারিক ই ফিরোজশাহী জিয়াউদ্দিন বারুনি। কুতুব মিনারের বজ্রপাত ক্ষতিগ্রস্ত উপরের অংশ কে মেরামত করেছিলেন? তো এটা কে মেরামত করেছিলেন? ফিরোজ শাহ তুগলক মেরামত করেছিলেন, ঠিক আছে। দেখো এখানে একটা কথা বলে দিই যে তোমার এই যে কুতুব মিনারটা স্টার্ট করলো কে? কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। সেটাকে কমপ্লিট করলো কে? ইলতুৎমিশ। এবং সেটা পরবর্তীকালে বজ্রপাত হয়ে যে 5তলা বিল্ডিং ছিল সেই 5তলাটা ভেঙে গেল একটা, ঠিক আছে। এবং সেটার উপরে আরও 2টো নতুন তালা নির্মাণ করলেন। কে করলেন? ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। বলেছে যে ফিরোজ শাহ তুগলকের সময় তামার ও রূপার মিশ্রিত মুদ্রাকে কি বলা হতো? আধা ও বিক। তারপর কোন সুলতানের রাজত্বকালে সবচেয়ে বেশি খাল খনন ও জনকল্যাণমূলক কাজ হয়েছিল? সবথেকে বেশি খাল খনন এবং জনকল্যাণমূলক কাজ হয়েছিল ফিরোজ শাহ তুগলকের আমলে, ঠিক আছে। তারপর তুগলক বংশের সর্বশেষ সুলতান কে ছিলেন? তুগলক বংশের সর্বশেষ সুলতান ছিলেন
বলো? তুগলক বংশের সর্বশেষ সুলতান ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। 1398 খ্রিস্টাব্দে কার রাজত্বকালে তৈমুরলং ভারতে আক্রমণ করেছিল? তো বলো, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক। নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক। ঠিক আছে। তৈমুরলং কোন অঞ্চলের শাসক ছিলেন? তৈমুরলং সামারখান্দ নামক একটি অঞ্চলের শাসক ছিলেন। ঠিক আছে, সামারখান্দ। তৈমুরলংয়ের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কী ছিল? তৈমুরলংয়ের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কী ছিল? দিল্লির ধন সম্পদকে লুট করা। দেখো, ওরা মূলত লুট করার জন্যই কিন্তু আক্রমণ করত। ঠিক আছে, তারপর তারা সেই জায়গা ছেড়ে চলে যেত। তৈমুরলং ভারত ত্যাগ করার সময় তার প্রতিনিধি হিসেবে কাকে নিযুক্ত করে যান? তৈমুরলং যখন ভারত ত্যাগ করেছিলেন তখন তার প্রতিনিধি হিসাবে বলুন খিজির খাঁকে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে। তারপর 71 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে তৈমুরলং দিল্লির সুলতানের বাহিনীকে পরাজিত করেন? কোন নদীর তীরে তৈমুরলং দিল্লির সুলতানের বাহিনীকে পরাজিত করেছিলেন? দেখো, দিল্লির সুলতানের বাহিনীকে পরাজিত করবে, তাহলে দিল্লি কোন নদীর তীরে আছে? দিল্লি আছে যমুনা নদীর তীরে, তাহলে উত্তরটা কী হবে? যমুনা। দিল্লি তুগলক বংশের পতনের পর দিল্লিতে কোন রাজবংশের সূচনা হয়েছিল? দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক যার সময়কালে ভারতে তৈমুরলং আক্রমণ করেছিল, বলছে তার রাজত্বকাল কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল বলে ব্যঙ্গ করে বলা হতো। এটা বলা হতো যে এটা একটা ব্যঙ্গ করে বলা হতো যে তার যে অঞ্চল সেটা দিল্লি থেকে পালাম পর্যন্ত বিস্তৃত ছিল। ঠিক আছে। তো নাসিরুদ্দিন মাহমুদ শাহের কথা বলা হচ্ছে। তারপর পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের সেনাপতি হিসাবে কে কাকাতীয় রাজ্য সম্পূর্ণ দখল করেছিল? গিয়াসউদ্দিন তুগলকের সেনাপতি হিসাবে বলো? জুনা খাঁ বা মোহাম্মদ বিন তুগলক কাকাতীয় রাজ্য বা ওয়ারাঙ্গল সম্পূর্ণরূপে অধিগ্রহণ করেছিল। ওয়ারাঙ্গল জয়ের পর এর নতুন নাম কি রাখা হয়েছিল? ওয়ারাঙ্গল যখন জয় করলো তারপর তার নতুন নাম রাখা হয়েছিল বলো? সুলতানপুর। তার নাম রেখেছিল সুলতানপুর। তারপর মোহাম্মদ বিন তুগলক দেওয়ানি কোহি দপ্তরে কৃষকদের কী ধরনের সুবিধা দিতেন? তো বলো, নগদ ঋণ দিত, তাকবি যেটাকে বলা হয়, নগদ ঋণ দিত, কৃষকদের ঋণ। ঠিক আছে। ফিরোজ শাহ তুগলকের মা কোন ধর্ম অনুসারী ছিলেন? তো তিনি ছিলেন হিন্দু রাজপুত ধর্মের একজন মহিলা। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকের মা। ফতোয়াত ই জাহানদারি কে রচনা করেন? ফতোয়াত ই জাহানদারি রচনা করেছিলেন জিয়াউদ্দিন বারুনি। জিয়াউদ্দিন বারুনি। তারপর কার রাজত্বকালে দিল্লির সুলতানের আয়তন সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? তো কার আমলে হয়েছিল? দিল্লি যে সুলতানির আয়তন মানে বিস্তার সেটা সবথেকে বেশি বিস্তৃত হয়েছিল কার সময়কালে? মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। ঠিক আছে। তারপর লাস্ট কোশ্চেন আমাদের, কোন ঐতিহাসিক মোহাম্মদ বিন তুগলককে পরস্পর বিরোধী গুণের সংমিশ্রণ বলে আখ্যায়িত করেছিলেন? ঠিক আছে, পরস্পর বিরোধী গুণ মানে তার মধ্যে কিছু ভালো গুণও ছিল, তার মধ্যে কিছু ব্যতিক্রমী বা খারাপ গুণও ছিল। তো সেই জন্যই তাকে বলা হতো পরস্পর বিরোধী গুণের সংমিশ্রণ বা মিক্সচার অফ অপোজিশন, মিক্সচার অফ অপোজিটস। ঠিক আছে, মিক্সচার অফ অপোজিটস। এটাকে কে বলেছিল এই কথাটা বলো? এটা বলেছিল লেনপুল, স্ট্যানলি লেনপুল। ঠিক আছে, স্ট্যানলি লেনপুল। তো এই ছিল আমাদের 80টা কোশ্চেন। একই রকমভাবেই আমরা অন্যান্য পরবর্তী চ্যাপ্টারগুলোকেও করে শেষ করব। তো তোমরা এই ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও এবং লাইক করো, শেয়ার করো যারা তোমার বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে। ঠিক আছে, বাই। পরের ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে।